তিনটি ঘটনা, আমি তিনটি ঘটনার কথা উল্লেখ করব। তিনটি ঘটনার মধ্যে একটা হচ্ছে যে বুধবার রাতে, গভীর রাতে, বুধবার দিবাগত রাতে আমাদের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ উনি দেশ ছেড়ে থাইল্যান্ডে গিয়েছেন। বলা হচ্ছে উনি চিকিৎসার জন্য গিয়েছেন, আবার কেউ বলছে উনি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। দ্বিতীয় ঘটনাটা হলো, এই ঘটনার খবরটা প্রচার হওয়ার পর বৃহস্পতিবার আমরা দেখলাম যে এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ উনি একটা কর্মসূচি দিলেন। সেই কর্মসূচি হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং নিষিদ্ধ না হওয়ার ঘোষণা আসা পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ওনারা অবস্থান ধর্মঘট করবেন। শুক্রবার দিন দেখলাম যে তারা এই অবস্থান ধর্মঘটটাকে শাহবাগে নিয়ে গেলেন এবং শুক্রবার এমনিতেই সাধারণত প্রচুর মুসল্লিদের আগমন হয় নামাজে, জুম্মা নামাজে। শাহবাগে মোটামুটি লোক সমাগম প্রচুর হয়েছিল এবং তারা সবাই আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি করেছেন। তৃতীয় যে ঘটনাটা সেটা হলো ঢাকার উপকণ্ঠে, ঢাকার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভী, তাকে বৃহস্পতিবার রাতে তাকে অ্যারেস্ট করার জন্য সেখানে পুলিশ গিয়েছে এবং এই সংবাদে ওখানে আইভীর প্রচুর সমর্থকরা বাড়ির সামনে এসে জড়ো হয়েছেন এবং আইভী রাতের বেলা পুলিশের সঙ্গে যেতে অস্বীকৃতি জ্ঞাপন করেছেন। উনি বলেছেন উনি দিনের আলো ছাড়া যাবেন না। পুলিশকে অপেক্ষা করতে হয়েছে। 6-7 ঘন্টা অপেক্ষার পর শুক্রবার দিন সকালে দিনের আলো ফোটার পর উনি বেরিয়ে গেছেন এবং এর মধ্যে সারা রাত ওনার বাসার সামনে ওনার কর্মী সমর্থকরা হাজির ছিলেন, তারা বিক্ষোভ করেছেন। এই বিক্ষোভের মধ্যে দিয়ে পুলিশ তাদেরকে নিয়ে গেছেন। পুলিশের দু একটা গাড়িকে লক্ষ্য করে ইট পাটকেলও ছোড়া হয়েছে। এই তিনটি ঘটনার কথা উল্লেখ করলাম এ কারণে যে এই তিনটি ঘটনার মধ্যে কি কোনো যোগসূত্র আপনারা দেখতে পান? আমি পাই কিনা ক্লিয়ার না, তবে বিষয়গুলো আমার কাছে মনে হলো তিনটি ঘটনার সঙ্গে একটা বোধহয় যোগসূত্র আছে। সেটা উল্লেখ করার জন্য, সেটা আলোচনা করার জন্য আজকে আপনাদের সামনে বসেছি। প্রথম কথা, সাবেক রাষ্ট্রপতি হামিদ সাহেবকে এই যে চলে যেতে দেওয়া, এটা কি অন্যায় ছিল? এই বিষয়টা আমার কাছে ক্লিয়ার না। ইমিগ্রেশনে যখন আমরা যেই যখন দেশের বাইরে যান, তার ইমিগ্রেশনের সমস্ত তথ্য নিয়ে অনলাইনে, এখন তো সব অনলাইন হয়ে গেছে, তারা চেক করতে পারে যে ওনার নামে কোনো ধরনের রেস্ট্রিকশন আছে কিনা, সরকারি কোনো নিষেধাজ্ঞা আছে কিনা এবং উনি কোনো সাজাপ্রাপ্ত আসামি কিনা, পালিয়ে যেতে পারেন কিনা, সমস্ত চেক করা হয়। হামিদ সাহেব সাবেক রাষ্ট্রপতি, ওনার নামে কোনো ধরনের নিষেধাজ্ঞা আছে সেরকম কথা আমরা কেউ জানি না, পুলিশও জানে না। অনেকের দেখেন যারা নাকি একটু সিরিয়াস টাইপের দেশ ছেড়ে পালাতে পারে, পালিয়ে গেলে সমস্যা হতে পারে, তাদের ব্যাপারে কিন্তু সরকার অথবা আদালত কিন্তু দেশ থেকে উপর নিষেধাজ্ঞা আরোপ করে। ওনার উপর সে ধরনের কোনো নিষেধাজ্ঞা ছিল না। ওনার নামে একটা হত্যা মামলা ছিল, সেই মামলাটা ওনার বিরুদ্ধে করা হয়েছিল কিশোরগঞ্জ সদর থানায়। সেটাও 14 জানুয়ারিতে ওনার বিরুদ্ধে একটা হত্যা মামলার তথ্য রয়েছে এবং সেই হত্যা মামলা আরো অনেক আসামি, যেরকম গণমামলা আমাদের এখানে হতো, শেখ হাসিনা আসামি, তার বোন আসামি, জয় আসামি, পুতুল আসামি, সবাই আসামি, সবাই আসামি। তার সঙ্গে যেহেতু ওনার বাড়ি কিশোরগঞ্জে, ওনার নামও সেখানে জুড়ে দেওয়া ছিল। দেখুন, হামিদ সাহেব আরো 2 বছর আগের থেকে রাষ্ট্রপতি নেই, উনি এখন একজন সাধারণ নাগরিক। ওনার নামে কেউ হত্যা মামলা করতেই পারেন, যে কেউ নামে হত্যা মামলা হতে পারে। আপনি নিজেও জানেন না আপনার নামে হত্যা মামলা একটা আছে কিনা, কেউ জানে না। একজন লোক 200-300 লোকের নামে মামলা করে, তারা তো জানেও না তার নামে নাম ঢুকে দেওয়া হয়েছে কিনা, তার কোনো শত্রু এই কাজটা করেছে কিনা, কেউ জানে না। সেই হামিদ সাহেবের বিরুদ্ধে মামলা একটা হয়েছে, কারোর বিরুদ্ধে হত্যা মামলা হলেই কি তার বিদেশ গমনের উপর কোনো নিষেধাজ্ঞা থাকে? মামলা তো অনেকের নামে থাকে। মামলা থাকাকালীন কেউ কি দেশের বাইরে যায়নি এর আগে? খালেদা জিয়া কি কখনো যাননি? মামলা অনেকগুলি ছিল, উনি বিদেশ গিয়েছেন। তারপর যখন ওনার সাজা হয়েছে, জেল হয়েছে, তারপর উনি যেতে পারেননি। কিন্তু একটা মামলা থাকলে সে বিদেশ যেতে পারবে না, যে মামলা তদন্ত এখনো শেষ হয়নি।
তাহলে তো এই দেশে কেউ বিদেশ যেতে পারবে না ভাই। আপনি তো সবার নামে একটা মামলা দিয়ে দিতে পারেন। তুমি একজন সাধারণ নাগরিকের যে অধিকারটা, আমাদের সংবিধান তো আমাদের সেই অধিকারটা দিয়েছে। সংবিধান তো বলেছে একজন মানুষের চলাচলে যাতায়াতে কোনো বাধা দেওয়া যাবে না। এটা সংবিধানের 34 এবং 102 ধারা স্পষ্ট করে বলা হয়েছে যে বাংলাদেশি কোনো নাগরিককে যাতায়াতে বাধা দেওয়া যাবে না। তাহলে আপনি যদি না তার বিরুদ্ধে আদালতে সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা না থাকে, তো ওনার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা ছিল না তো। কিন্তু এটাকে অপরাধ হিসেবে বিবেচনা করা হচ্ছে কেন? এবং এটাকে অপরাধ হিসেবে বিবেচনা করে এরই মধ্যে একজন এসপি কে, আপনার কিশোরগঞ্জের এসপি কে এবং ইমিগ্রেশনের এসপি কে এদেরকে প্রত্যাহার করা হয়েছে কেন? তার কি এই শাস্তির যোগ্য? কোন অপরাধী বলতে হবে। তাহলে হবে কি, আইন তো আপনি একই জনের জন্য একই রকম হতে পারে না। উনি আওয়ামী লীগের আমলে প্রেসিডেন্ট ছিলেন, একটা অসুবিধা নাই, কিন্তু বাংলাদেশের আইনে কি লেখা আছে যে যদি কেউ কখনো জীবনে কোনোদিন আওয়ামী লীগ করেন তার জন্য এক আইন, আর যারা বাকি আছে তার জন্য অন্য আইন? এটা কি লেখা আছে? কিন্তু আইন উপদেষ্টা কি বললেন? আইন উপদেষ্টা যে ব্যাখ্যাটা দিলেন, এই ব্যাখ্যাটা আমার কাছে খুবই অন্যরকম মনে হয়েছে। ওনার বিরুদ্ধে কেউ কেউ অভিযোগ করেছিল যে উনি নাকি সাবেক প্রেসিডেন্টকে দেশ ছেড়ে চলে যেতে সাহায্য করেছেন। এই অভিযোগটা যে ভুল, মিথ্যা, এটা প্রমাণের জন্য আইন উপদেষ্টা নিজে ওনার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন যে আমার মন্ত্রণালয়ের অধীনে আছে নিম্ন আদালতের বিচারকরা। আপনারা নিশ্চয়ই জানেন আদালতের বিচারকদের দায়িত্ব বিমানবন্দর পাহারা দেওয়া না বা কারো চলাচলে বাধা দেওয়া না। এই যে কথা উনি বললেন, এটাকে মনে হলো কি উনি কিন্তু আত্মপক্ষ সমর্থন করলেন। উনি কিন্তু বলতে চাইলেন যে এই কাজটা আমরা করিনি, আমি করিনি, আমার মন্ত্রণালয় করিনি। মানে কি কাজটা? ওনাকে যেতে দেওয়ার কাজটা। এটা তো ওনার কাছ থেকে আমরা আশা করি না। উনি বরং বলতে পারেন ওনার যেতে দেওয়াটা তো অবৈধ নয় আইন অনুযায়ী। উনি আইনের উপদেষ্টা, আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা। ওনার মন্ত্রণালয় বলবেন আইনের ভাষায় যে আব্দুল হামিদ সাহেবের বিদেশে যাওয়ার ব্যাপারে কোন ধরনের নিষেধাজ্ঞা তো সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি, আদালতের পক্ষ থেকে দেওয়া হয়নি, তো উনি গিয়েছেন, তো অসুবিধাটা কি? যতদূর জানা যায় যে উনি তো কয়েকদিন আগে অসুস্থ ছিলেন, বয়স হয়েছে ওনার, এর মধ্যে আরো কিছু চিকিৎসার জন্য উনি থাইল্যান্ডে গিয়েছেন। যদি পালিয়েই যেতে হবে তো থাইল্যান্ডে কেন? থাইল্যান্ডে কি পালানোর জন্য খুব উৎকৃষ্ট জায়গা? তা তো নয়। তা তুমি আমেরিকা যেতে পারতেন, কানাডা যেতে পারতেন, ইন্ডিয়া যেতে পারতেন, থাইল্যান্ডে কেন? বোঝাই যাচ্ছে উনি সেখানে গিয়েছেন চিকিৎসার জন্য। কিন্তু পরে দেখা গেল এই ঘটনাটাকে কেন্দ্র করে হাসনাত আব্দুল্লাহরা দাবি তুললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। হাসনাত আব্দুল্লাহর দাবিটা আমি বুঝি, এনসিপির দাবিটা আমি বুঝি। বুঝিয়ে কারণে কি এই মুহূর্তে এনসিপির সামনে আর কোনো ইস্যু নাই। পলিটিক্যাল মুভমেন্টের জন্য একটা ইস্যু তো লাগে। ওনাদের রাজনৈতিক দল করেছেন, সেই দল ওনাদের কর্মকাণ্ডের কারণে তাদের জনপ্রিয়তা কমতে কমতে এমন একটা জায়গায় এসে ঠেকেছে যে তাদের রাজনীতি করা এখন কঠিন হয়ে পড়েছে। তারা বলেছিল তারা নাকি নতুন রাজনৈতিক বন্দোবস্ত আনবে, সেই বন্দোবস্তের কি চেহারা এখনো কেউ জানে না। এখনো তারা এই বন্দোবস্ত সম্পর্কিত একটা লিফলেট পর্যন্ত তৈরি করতে পারে না যে নতুন বন্দোবস্ত বলতে কি বোঝাচ্ছেন। এই সময় তাদের জন্য একটা পপুলার ইস্যুকে সামনে নিয়ে এসে রাজনীতি করা ছাড়া কোনো উপায় নেই। এবং এই জন্যই তারা দাবি করেছেন যে তারা এই কাজটা করতে চান, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যখন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছেন, তখন এই যার কাছে চাচ্ছেন সেই সরকার প্রধান উনি কি বলেছিলেন? উনি কিন্তু সারাক্ষণ যতগুলো আমি ইন্টারভিউ দেখেছি যখনই এই প্রসঙ্গটা এসেছে উনি বলেছেন যে তার সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই, অথবা যদি সবগুলি রাজনৈতিক দল বলে তখন ভেবেচিন্তে দেখা যাবে। এখনো বিএনপি এর সংক্রান্ত কোনো কিছু বলেনি। কেন বলেনি? এটা বিএনপি রাজনীতি। আবার এদিকে দেখলাম গণ অধিকার পরিষদ বেশ উচ্চ কণ্ঠে এদের পক্ষে সমর্থন দিচ্ছে, জামাত ইসলামও দিচ্ছে। এভাবে একটা পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করা যাবে কি যাবে না, এটা নিয়ে আবার দেখলাম সজীব আসিফ মোহাম্মদ সজীব উনিও কালকে দেখলাম একটা স্ট্যাটাস দিয়েছেন যে আওয়ামী যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগকে নিষিদ্ধ করা হচ্ছে। এই যে নিষিদ্ধ করার রাজনীতির মধ্যে আমরা ঢুকে যাচ্ছি। আমরা দেখেছি অতীতে নিষিদ্ধ করা রাজনীতি কোনো সুফল বয়ে আনে না। জামাত ইসলামকে নিষিদ্ধ করার জন্য আওয়ামী লীগ অনেক চেষ্টা করেছিল এবং সেই দিকে পেরেছিল, কিন্তু সেই নিষিদ্ধ করাতে জামাতের শক্তি কিছুমাত্র কমেনি, বরঞ্চ এটার ক্ষতি বয়ে নিয়ে আসে। আমরা একটা গণতান্ত্রিক আবহাওয়ার দিকে যেতে চাচ্ছি, গণতান্ত্রিক পরিস্থিতির দিকে যেতে চাচ্ছি। সেই সময় এই নিষিদ্ধের রাজনীতি কি খুব অপরিহার্য? এই বিষয়টা আমার কাছে ক্লিয়ার না।
তারপর আমি তৃতীয় প্রসঙ্গটা আসি। এরই মধ্যে হঠাৎ করে মেয়র আইভিকে ধরার প্রয়োজনটা কি পড়লো? উনি তো দেশ থেকে পালান নাই, উনি দেশেই ছিলেন, এলাকাতেই ছিলেন, প্রকাশ্যেই ছিলেন। ওনাকে এতদিন ধরা হয়নি, হঠাৎ করে কাল রাতেই তাকে ধরতে হলো কেন? তার বিরুদ্ধে তো মামলায় তেমন কোনো কিছু হয়নি। ওরকম একটা গৌরহ মামলাতে গণমামলায় ওনার নাম ঢোকানো হয়েছে, এবং উনি তো যাওয়ার সময় ঠিকই বলে গেলেন, এবং উনি সরকারের বিরুদ্ধে অভিযোগ দিয়ে গেলেন যে সৎ রাজনীতি করার কি এই হলো তো পুরস্কার। এবং আইনুর রহমান সারা জীবন দেখেছি উনি ওখানকার আওয়ামী লীগের যিনি মূল পান্ডা ছিলেন শামীম ওসমান, তার বিরোধিতা করে রাজনীতি করেছেন। উনি যে 2-3 বার মেয়র হয়েছেন, কোনোবার তো উনি নৌকা মার্কা নিয়ে মেয়র হন নাই, উনি নৌকা মার্কার প্রার্থীদের সঙ্গে বিরোধিতা করেই মেয়র হয়েছেন। তাহলে উনিও কিভাবে সেটা দোষর হয়ে গেলেন, এটাও আমি বুঝলাম না। নাকি আমরা মাঝখানে একটা আওয়াজ শুনেছিলাম যে একটা রিফাইন্ড আওয়ামী লীগ গড়ে তোলার আওয়াজ শুনেছিলাম, এবং রিফাইন্ড আওয়ামী লীগ গড়ে তোলার ক্ষেত্রে যাদেরকে শীর্ষ পর্যায়ে যাদের নাম উচ্চারিত হয়েছিল তার মধ্যে কিন্তু একটা সেরেনা হায়াৎ আইভির নামটা ছিল। তাহলে কি সেই উদ্যোগটাও একই সঙ্গে কাজ করছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, নতুন একটা রিফাইন্ড আওয়ামী লীগ গড়ে উঠবে? এবং কালকের ঘটনায় আমি তো মনে করি সেরেনা হায়াৎ আইভির ইমেজ আরো বেড়ে গেছে, এবং বোঝা গেছে যে ওই এলাকায় ওনার বিকল্প নেতৃত্ব খুব কমই আছে। এই যে ইমেজ বৃদ্ধি, এটাকে ওই কারণেই, ওই প্রচেষ্টার কারণে, আমি কিছু জানি না, আমি এটা বলতেও পারবো না। এই সবগুলি ঘটনা মিলে একই সময়ে এতগুলি ঘটনা ঘটার কারণে আমি একটা জাস্ট একটা ধারণা করছি মাত্র। প্রিয় দর্শক, আপনারা মিলিয়ে নিন, অথবা আর কটা দিন অপেক্ষা করুন, দেখা যাক কি হয়।